Recording in আসসালামু progress. আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমাদের শেয়ার বাজার রিলেটেড। যারাই আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতেছি অথবা করতে চাই অথবা শেয়ার বাজারটা বুঝতে চাই, আমাদেরকে কিন্তু ধীরে ধীরে ছোটোখাটো বিভিন্ন ব্যবসায়িক জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তো আজকের এই ভিডিওটা আমরা খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি ৫টার মতো উপাদান আলোচনা করব, যে জিনিসগুলো দেখে আপনি বলতে পারবেন যে এই ব্যবসাটা ভালো কিনা। যেমন বাংলাদেশে অনেক স্বনামধন্য কি আছে, কোম্পানি আছে, যেমন ধরেন যে এসিআই আছে, অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেড। এই যে আমাদের এসিআই কোম্পানি নামটা কিন্তু খুবই ভালো, খুবই পুরাতন, কিন্তু এদের ব্যবসায়িক যেই ফিলোসফি, এখানে ব্যবসাটা অতটা কিন্তু প্রফিটেবল না। তো কীভাবে আমরা বুঝবো? পাশাপাশি স্কয়ার কোম্পানি আছে, আমরা বলতেছি যে প্রফিটেবল, অথবা রেনেটা কোম্পানিটা চাপের মধ্যে আসছে, ব্রিটিশ তাবাকো ঋণের মধ্যে আসছে, গ্রামীণ ফোন ঋণের মধ্যে আসছে। তাহলে একটা ব্যবসা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা যখন একটা শেয়ার কিনতেছি মানে একটা ব্যবসার অংশ কিন্তু কিনতেছি। তো দিন শেষে আপনার চিন্তা ভাবনাটাও কিন্তু একজন ব্যবসায়ীর মতো হইতে হবে, যে আপনি যে ব্যবসাটা কিনতেছেন এই ব্যবসাটা আসলে প্রফিটেবল কিনা। তো চলুন আমরা ব্যবসায়িক রিলেটেড কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করি। ধারাবাহিকভাবে আশা করি যে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ROE। অনেক অ্যানুয়াল রিপোর্টে, অনেক জায়গায়, অনেক ভিডিওতে আপনারা কিন্তু এই শব্দটা পান, রিটার্ন অন ইকুইটি। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে রিটার্ন অন ইকুইটি জিনিসটা কী। তো এখানে আসলে এই শব্দটাকে বলা হয় যে প্রকৃত মালিকের রিটার্নটা কত। যেমন ধরেন যে আপনার কাছে ১ কোটি টাকা আছে, ধরলাম যে আপনি একটা ব্যবসা চালু করছেন। এখন যাবতীয় একটা বছরে যত প্রকার ঋণ ছিল, সমস্ত ঋণ সমস্ত কিছু দেওয়ার পরে, যাবতীয় দোকান ভাড়া, কর্মচারীর বেতন, যা কিছু খরচ হয় সব কিছু দেওয়ার পরে ওই ১ কোটি টাকার বিপরীতে আপনার ব্যবসা থেকে যত টাকা ইনকাম হইল সেটাকে আমরা বলতেছি যে রিটার্ন অন ইকুইটি। তার মানে আপনার ছিল কত, ধরলাম যে ১ কোটি টাকা ওয়ান্স ইয়ার, সে আপনাকে ১২% কি করেছে, যদি ROE হয় তার মানে ১২ লক্ষ টাকা সে আপনাকে ইনকাম করে দিয়েছে। তাহলে সহজ ভাষায় একটা বছরে ওই কোম্পানিটা আপনার ব্যবসাটা যাবতীয় কিছু লাইবিলিটি বাদ দিয়ে আপনাকে কত টাকা দিল, সেটাই হচ্ছে ROE, যেটাকে আমরা বলতেছি যে রিটার্ন অন ইকুইটি। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন এই ইকুইটি শব্দটা কিন্তু বারবার পাবেন। তাহলে এইটা কিভাবে হিসাব করা হয় এখন? তো এখানে বলা হয় যে আপনার যাবতীয় লেনদেন যা কিছু আছে সমস্ত কিছুর পরে আপনি যে টাকাটা ইনকাম হইল, যেমন ধরেন যে নেট ইনকাম আপনার যেটা হইল, এই যে নেট ইনকাম ১২ লক্ষ টাকা, আর শেয়ার হোল্ডার ইকুইটি। তো শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে আপনার 1 ইয়ার, তার মানে সহজ ভাষায় ১২%। তাহলে আমরা এই যে ROE আছে, যখনই কোনো কোম্পানি যাচাই করব লং টার্মের জন্য, অ্যাটলিস্ট আমরা গত ৫ বছরের অ্যাভারেজটা দেখার চেষ্টা করব, পাশাপাশি অ্যানুয়াল রিপোর্ট থেকে প্রতি বছরটাও দেখার চেষ্টা করব। ধরেন যে একটা কোম্পানি আমরা কেন ৫ বছর দেখব, হঠাৎ করে ১ বছর যে কোনো কারণবশত তার একটা প্রপার্টি বিক্রি করে ROE-টা সে বৃদ্ধি করতে পারে। এই ROE-টাকে নানা প্রকারভাবে ম্যানিপুলেশন কিন্তু করা যায়। তো এই জন্য আমরা ৫ বছরের কমপক্ষে গড়ে দেখব। যেমন ধরেন যে কোনো বছর সে ১২% করছে, কোনো বছর ১১ করছে, কোনো বছর ১৩ করছে, কোনো বছর সে ১৪ করছে, কোনো বছর ১০ করছে। তো অন অ্যাভারেজে যদি আমরা এই ৫টাকে যুক্ত করি ১২%ই আসবে। কিন্তু আপনি যখন অ্যানুয়াল রিপোর্ট থেকে দেখবেন যে ১ বছরে ১২ ছিল, তারপরে ১২ কমে গেছে, ১৩, ১৪, আবার ১০, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কনসিস্টেন্ট কিন্তু না। তাহলে ভালো কোনটা হবে, যেটা ধরেন যে সবসময় ১২ বা ১২-র উপরে থাকবে, ১২, ১৩, ১৩, ১৪ এরকম থাকবে। তাহলে আমরা যেই কাজটা করব, আর ওইটা গড়ে ৫ বছরে দেখব ৫ আছে কিনা, ১২% ঠিক আছে কিনা কমপক্ষে। এরপরে অ্যানুয়াল রিপোর্টগুলা, যে কোনো একটা অ্যানুয়াল রিপোর্ট খুললে আপনি বিগত ৫ বছরের সেখানে পাওয়া যায়। সেটা যখন আমরা দেখব যে ১২% বা তার বেশি আসছে, তাহলে আমরা ভালো মনে করব। তাই বলে সাথে সাথে শেয়ারটা কিনবো না, ভালো মনে করব। অনেকে বলবেন যে ভাই কেন ১২%? কথা হচ্ছে যে দেখেন বাংলাদেশে মোটামুটি ১০-১১% পর্যন্ত আপনি যে কোনো ফিক্সড ডিপোজিট বলেন, সঞ্চয়পত্র বলেন, জিরো কুপনগুলোতেই পেয়ে যান।
তো আপনি শেয়ার বাজারে একটা কোম্পানির অংশীদারিত্ব কিনতে চাচ্ছেন, ওই কোম্পানি যদি 12% ইনকাম করতে না পারে, ওই কোম্পানিটা আপনাকে কম্পাউন্ড কিভাবে দিবে? তার মানে ওই জন্য আমরা এই ক্রাইটেরিয়াটা কিন্তু রাখছি। এর পাশাপাশি অন্যভাবেও বুঝিয়ে নিতে পারেন যে যেখানে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 9%, কারেন্সি ডেফিসিয়েন্সি হচ্ছে প্রায় 3% অ্যাভারেজে, তাহলে 9 আর 3-এ 12% কি হচ্ছে? আমাদের ওই টাকাটার ক্ষতি কিন্তু হচ্ছে। তাহলে একটা ব্যবসা অবশ্যই 12% বা তার বেশি ইনকাম করতে হবে, এটা আমাদের প্রথম প্রিন্সিপাল। যদি না করতে পারে তাহলে আমরা ওই ব্যবসাটা, ওই শেয়ারটা কিনবো না, সহজ কথা। আর এটা আমরা 5 বছরের হিসাবে দেখব। এখন আসি আমরা আরওসি। তো আরওসিটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এইটা আমরা কিভাবে এখন বুঝি? আগের উদাহরণটাই নেই, যেখানে আমাদের মাত্র 1 কোটি টাকা ছিল। এখন আমরা ব্যবসা ভালো জানি, আমরা ব্যাংক থেকেও 1 কোটি টাকা নিলাম। তাহলে দেখেন নিজের 1 কোটি, ব্যাংকের 1 কোটি, তাহলে আমাদের টোটাল এইখানে ক্যাপিটাল হয়ে গেল 2 কোটি। তো আমরা ব্যাংক থেকে যেটা নিছি, হয়তো ব্যাংক থেকে আমরা 10% সুদে নিয়েছি। তাহলে আমরা যদি এই 2 কোটি টাকা দিয়ে, যে সাপোজ যদি 12% যদি আমরা ইনকাম করতে পারি, তাহলে এইখানে 2% কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা 2 লাখ টাকা বেশি পাচ্ছি। তাহলে আমার যেই এই ইকুইটিটার মধ্যে যেই আমাদের 12% আগে ছিল, 2% যুক্ত হলে 14% হয়ে যাবে। তো এই জন্য আরওসি মানে হচ্ছে নিজের টাকা পাশাপাশি ধার করা টাকা, মানে ঋণের টাকা, দুইটা ব্যবহার করে কি পরিমাণ লাভ করা গেছে, সেটাই হচ্ছে আমাদের আরওসি। তো এটাকে বলা হয় যে আর্নিং বিফোর যে আমাদের ইন্টারেস্ট এবং ট্যাক্স, মানে আপনি ব্যাংকে সুদ দেওয়ার আগে, সরকারি ট্যাক্স দেওয়ার আগে আপনি নিজের টাকা এবং ঋণের টাকা দুইটা ব্যবহার করে কত টাকা লাভ করতে পারছেন। তাহলে মোট বিনিয়োগের আয় কর পূর্ববর্তী। এইটাতে দ্বারা আমরা কি বুঝি? এইটা দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে ওই ম্যানেজমেন্ট কতটা তারা দক্ষ, তারা কতটা ভালো বিনিয়োগ করতে পারতেছে। আর ওইটাকে কি করা যায়? ম্যানিপুলেশন করা যায়, যেহেতু এখানে শেয়ার হোল্ডার ইকুইটি আসছে এ, আর এই নেট ইনকামটা নির্ভর করে প্রফিট মার্জিনের উপর, সেখানে লেভারেজের অপশন থাকে। তো এটার জন্য পৃথক আরও অ্যানালাইসিস আছে, কিন্তু আরওসিটা একদম সহজ। সরকারের ট্যাক্স দেওয়ার আগে, সুদ দেওয়ার আগে মোট টাকা 2 কোটি টাকা বিনিয়োগ করছেন, কত টাকা ঘরে আসছে, এই তথ্যটা আমরা পাই। এখন আসি আমরা আরওআইসি। এখন দেখেন নর্মালি যেটা হয়, আমরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্য কোম্পানি পাবো। এখন অন্য কোম্পানিগুলোতে 2 প্রকারের অ্যাসেট থাকে। একটা অ্যাসেট আছে যেটা ইনকাম করে, আর একটা অ্যাসেট আছে যেটা ইনকাম করে না। এরকম কিন্তু অ্যাসেট কিন্তু আছে। যেমন ধরেন যে একটা কোম্পানির মধ্যে 5 জন এমডি আছে, সবার কাছে একটা করে গাড়ি আছে। এখন ওই গাড়িটা কিন্তু ইনকাম করে না, কিন্তু অ্যাসেটের মধ্যে আছে। তাহলে সেটা কি করে না? ইনকাম করতেছে না। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের যত টাকা লোন নেয়, তারা ওই টাকার বিপরীতে অন্যজনকে সে কী করে? ল্যান্ডিং করে, তার বিপরীতে তার ইনকাম আসে। তো এর জন্য এই যে আরওআইসি আসছে, এটা বলে যে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। ধরলাম যে একটা কোম্পানির কাছে আমরা 2 কোটি টাকা আছে, তার মধ্য থেকে সে 1.5 কোটি বিনিয়োগ করছে, আর 50 লাখ টাকা তার কাছে ক্যাশ রাখছে। এখন এই আরওআইসি বলতেছে যে ওই কোম্পানিটা যে ব্যবসা করতেছে, যে বিনিয়োগ করতেছে, এটা কতটা প্রফিটেবল, যে টাকাটা সে বিনিয়োগ করতেছে, মোট টাকা কিন্তু না। তাহলে এখানে হচ্ছে যে 2 কোটির মধ্যে সে বিনিয়োগ করেছে 1.5, তাহলে 1.5 থেকে সে কতটুকু নিয়ে আসতে পারলো? তাহলে এখানে সে কি করে নাই? টোটাল ক্যাশটা কিন্তু সে নেয় নাই। তো এইটা আমরা কিভাবে হিসাব করি? এখানে বলতেছে যে এখানে একটা জিনিস যেটা করা হয় যে নেট প্রফিট আফটার ট্যাক্স, তাহলে কর পরবর্তী আয়টা দেখা হয়। আর এটার মধ্যে কি করা হয়? অ্যাভারেজ টোটাল ডেথ ঋণ যেটা আছে সেটাও নেওয়া হয়, প্লাস ইকুইটি ওইটাও নেওয়া হয়। তাহলে এইটার মধ্যে হচ্ছে, যেমন ধরেন যে 2 কোটি টাকা, 1 কোটি নিজের, 1 কোটি হচ্ছে ঋণের। ওই 2 কোটি টাকা থেকে 1.5 কোটি টাকা বিনিয়োগ করছি, 50,000 বাইরে রাখছি। তাহলে এই 1.5 কোটি থেকে আসলে কত টাকা আসলো, সেটাই হচ্ছে আমাদের আরওআইসি। তো যেটা হয় আরওইটাকে আমরা কি করতে পারি? ম্যানিপুলেশন করতে পারি, কিন্তু আরওআইসি যেটা, এটাকে আসলে নর্মালি ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমরা ব্যাংক বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আরওআইসিটা দেখব 12% বা তার বেশি আসছে কিনা। এখন আসেন আরওএ।
এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে, যে একটা ব্যাংকের কাছে যত কোটি টাকা আছে তার টোটাল অ্যাসেটের বিপরীতে তার রিটার্নটা কেমন। তাহলে এটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট, নেট যে ইনকাম করলো অ্যাভারেজ অ্যাসেট দিয়ে আমরা ভাগ দিব। তো বাংলাদেশের ক্ষেত্রে বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে 1 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মান, যে একটা ব্যাংকের যত প্রকার সম্পত্তি আছে তার বিপরীতে 1% যাতে তার ইনকামটা থাকে। এটা শুধু আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আরও এটা আমরা ব্যাংকিং সেক্টরে ব্যবহার করব। এখন আসি 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে ROI। এখন এই যে 1 থেকে 4 পর্যন্ত এটা আমরা একটা ফিক্সড অর্থ বছরে দেখব 12 মাসে। কিন্তু ROI-টা নর্মালি যেটা দেখা হয় যে একটা ব্যাংক হোক বা একটা ব্যবসা হোক, যারা যে কোনো একটা প্রজেক্ট যেটা আপনি 3 মাসে শেষ করতে পারবেন, তাইলে এই 3 মাসে শেষ করতে হলে সেখানে আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কত টাকা লাভ আনতে পারবেন, এটাই হচ্ছে ROI। যেমন ধরেন যে একটা প্রজেক্ট আমি সেখানে কি করলাম, যে দেখলাম যে এটাতে আমার 1 কোটি টাকা লাগবে। তো এখান থেকে আমি 3 মাসের মধ্যে কি করতে পারবো, আমি এখান থেকে 12% নিয়ে আসতে পারবো। তাইলে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কত হচ্ছে, 12%। এখানে কিন্তু 1 বছর যাইতে হবে, এটা কিন্তু নাই, দরকার নেই। তাহলে ROI-টা জাস্ট যে কোনো প্রকার প্রজেক্টের ক্ষেত্রে কাজ লাগে। তো আমরা যখন শেয়ার যাচাই বাছাই করবো, এক্ষেত্রে আমাদের 1 থেকে নিয়ে কি 4 পর্যন্ত হইলেই যথেষ্ট। তাহলে এখন আমরা চলেন খুবই সহজভাবে যে কাজটা করি, সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা আছে fiscal.ai। তো আমাদের ভিডিও যারা দেখেন অনেকেই এই ওয়েবসাইটে গিয়ে আর কিছু করতে পারেন না, এখানে লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। তারপরে এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়েবসাইটে সারা বিশ্বের যত প্রকার শেয়ার বাজার আছে, ক্রিপ্টো মার্কেট আছে, গোল্ড মার্কেট আছে, সবার তথ্য কিন্তু আছে। এখান থেকে এই যে এই কর্নারে দেখবেন স্ক্যানার আসতে, এখানে চলে যাবেন। তো আমরা এখানে আজকে কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন, আর ইন্ডাস্ট্রির জায়গায় আমরা ব্যাংকিং সেক্টরটা আপনাদেরকে দেখাচ্ছি যে কোন সেক্টরটা আমরা ব্যাংকের ভালো যাচাই করব। তো এখানে অনেক কিছু আছে, এগুলো আমি পূর্বের ছিল, এগুলো ডিলিট করে দিচ্ছি, দিয়ে নতুন করে আমরা একটা একটা করে যেই জিনিসগুলা যাচাই করার চেষ্টা করব। আর ব্যাংকের ক্ষেত্রেও আপনাদেরকে আমরা যেটা বলবো 3 বছরে দেখার চেষ্টা করবেন। দুটো জিনিস দেখবেন। সর্বপ্রথম কথা হচ্ছে যে ROA, রিটার্ন অন অ্যাসেট। এই কারণ একটা ব্যাংক যদি, ব্যাংকের ম্যানেজমেন্ট যদি দক্ষ না হয়, এটা 3 বছরের অ্যাভারেজ আমরা দেখব, রান করি আমরা। এখানে আমরা কোনো পার্সেন্টেজ দেই নেই। তাহলে এখানে আমাদের টোটাল 36টা ব্যাংক আসবে। তো আমরা ROA যেটা বললাম, এটা 1% আমাদের লাগবে তার টোটাল অ্যাসেটের বিপরীতে 1%। তাহলে 1% যদি আমরা দিই, মাত্র 60টা কোম্পানি পাচ্ছি। এখন আমরা এদের ক্ষেত্রে ROE যেটা, তাহলে 3 বছরের অ্যাভারেজ ROE নিয়ে দেখি যে অ্যাভারেজ ROE কোন ব্যাংকের কত আছে। তো এক্ষেত্রে আপনার দেখেন অ্যাভারেজ ROE যদি আমরা দেখি, মোটামুটি এখানে 14%-এর উপরে আছে 3 বছরে অ্যাভারেজে। এইটা হচ্ছে তার 3 বছরে। তাইলে লেটেস্ট বছরের কত? তাইলে লেটেস্ট বছরে আমরা ROA-ও নিব, দেখেন রিটার্ন অন অ্যাসেট, আর পাশাপাশি ROE-ও নিব আমরা, লেটেস্ট 1 বছরের রিটার্ন অন ইকুইটি। কারণ হচ্ছে আমরা চাই না যে অতীতে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে, ওগুলো আমরা নিব না। তাহলে রিটার্ন অন ইকুইটি আমরা দেখার চেষ্টা করি, দেখেন 17% আছে, 18%, 19% আছে। তাহলে এখানে আমরা দিয়ে রাখি যে 12%। রিটার্ন অন অ্যাসেট আমরা 1% দিয়ে রাখি, দিয়ে দিচ্ছি, দেখা যাক আমাদের কি হয়। তাহলে 60টা ব্যাংক আসতেছে। তাহলে দেখেন বাংলাদেশে শেয়ার বাজারে নিবন্ধিত 36টা ব্যাংক থেকে আমরা প্রাথমিকভাবে এই 60টা ব্যাংক বাছাই করতে পারলাম। ব্র্যাক, সিটি, ইবিএল, প্রাইম, উত্তরা, যমুনা এবং এনসিসি। এখন তাই বলে আপনারা এই 60টাই কিনবেন এমন না, এইটা আপনার প্রাথমিক যাচাই রাডারে চলে আসলো। এখন আপনার দায়িত্ব যেটা হচ্ছে যে আপনি এই যে ব্র্যাক ব্যাংক আছে অথবা সিটি ব্যাংক আছে, ইবিএল আছে, এখানে ক্লিক করলেও এর আপনি ফাইন্যান্সিয়ালগুলো পাবেন, অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে, ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও আমরা কি করতে পারবো, যে প্রতি বছর তার ROE-টা কত আছে সেটা দেখতে পারবো, ব্যাংকটা কেমন সেই তথ্যগুলো কিন্তু সেখান থেকে দেখতে পারবো, ডিটেইল আমরা সেখান থেকে পাবো। তো সেখান থেকে দেখে তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটা কিনবেন আর কোনটা আপনি কিনবেন না। এটাই হচ্ছে মূল জিনিস। অতীতে দাম কেমন ছিল, বর্তমানে দাম কেমন, অসংখ্য অসংখ্য তথ্য এখানে দেওয়া আছে। যেমন স্টক প্রাইসটা 19 সালে কত ছিল, 20 সালে কত ছিল, দেখেন যে ব্র্যাক ব্যাংক 21 সালেও 33 টাকা ছিল, 22 সালে 25, 23 সালে 25, 24 সালে 38 টাকা।
এই 25 সালে 56 টাকা সর্বশেষ আসছিল, এখন 64 টাকা চলতেছে। তার পি রেশিওটা আমরা দেখতে পারবো, সব কিছু আপনি কিন্তু দেখতে পারবেন। তার মার্জিনটা কেমন সেটাও আপনি দেখতে পারবেন। এখন আপনার প্রফিট মার্জিনটা এখানে আপনি দেখতে পারতেছেন। এরপরে ক্যাপিটাল এফিসিয়েন্সিতে গেলে আপনি ওই যে রিটার্ন অন ইকুইটিটা এখন এখানে দেখেন, 25 সালে হচ্ছে 15, 24 সালে 13, 23 সালে 9%, 22 সালে 7%। তো অনেকেই বলবেন যে ভাই এটা তো কম। তো ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ব্যতিক্রমটা আমরা জানি বিকাশের কারণে, না হলে কিন্তু ব্র্যাক ব্যাংকটা আমাদের অতটা জনপ্রিয় কিন্তু ব্যাংক না যেখানে আমরা কি করব, ইনভেস্ট করব। কারণ ধরেন যে বিকাশে ব্র্যাক ব্যাংকের 51% শেয়ার আছে, আর ব্র্যাক ব্যাংকের বিকাশেরই ভ্যালুয়েশন হচ্ছে 30,000 কোটি টাকা, যেখানে টোটাল ব্র্যাক ব্যাংকের ভ্যালুয়েশনই 14,000 কোটি মাত্র। তো বিকাশের কারণেই ব্র্যাক ব্যাংকটাতে সবাই বিনিয়োগটা করতেছে। তো যাই হোক, আমরা 7টা ব্যাংক দেখাইলাম, আপনার দায়িত্ব হচ্ছে এই 7টা ব্যাংকে যাচাই বাছাই করবেন, করে আপনার যেটা ভালো লাগে 3টা 4টা ব্যাংকে আপনি বিনিয়োগটা করতে পারেন। আসসালামু আলাইকুম।